বন্ধুরা, শুরুতেই তোমাদেরকে বলে রাখি, আজকে ভিডিওটা অনেকটা বড় ভিডিও হবে এবং প্রত্যেকটা কথা আমি যুক্তিযুক্ত কথা বলবো এবং প্রত্যেকটা কথা আমি তোমাদের সামনে তুলে ধরবো। গতকাল রাতে যে ধরনের বক্তব্য রাখা হয়েছে এবং যেই পরিমাণে ভিডিও, যেইভাবে মুখের ভাষা দিয়ে ভিডিও করে, দেখো ভদ্র ভাষা বললে পরেই যে তার মধ্যে কটাক্ষ থাকবে না এমন তো নয়। আমিও তো ভদ্র ভাষায় ভিডিও করি, কিন্তু আমি এত উগ্রতা দেখাতে পারি না, যেরকম উগ্রতা সে দেখাতে পারে। তো সেই কারণে গতকালকের ভিডিও নিয়ে আজকের এই বক্তব্য, যেটা সম্পূর্ণটাই মারুর উপর নির্ভর করে এবং ম্যান্ডির উপরে নির্ভর করে ভিডিও করেছে। আচ্ছা, এই যে ম্যান্ডিকে ম্যান্ডি না বলে ম্যান্ডিকে ম্যান্ডির নাম ধরে ডাকার ফল আমরা জানি। কেন ম্যান্ডিকে আর ম্যান্ডি বলা হচ্ছে না, কেন ম্যান্ডিকে আর বুনু বলা হচ্ছে না, সেটা আমরা ভালো মতনই বুঝতে পারছি। আচ্ছা চলো ভিডিওটা শুরু করি। সর্বপ্রথম একটা কথাই সে বললো, দেখো আমি পয়েন্টটা লিখে রেখেছি এবং তোমাদের অনুরোধ করবো গোটা ভিডিওটা তোমরা দেখার। আমার যদি ভিডিওটার লেন্থ বড় হয়ে যায় আমি স্পিড করে দেবো, একটু বাড়িয়ে দেবো, যাতে তোমরা ভালো মতন গোটা ভিডিওটা দেখতে পারো। হয়ে গেল। এবার আসি, কি বলেছে গতকালকে, যে আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মুখ লাগি না, আমার পছন্দ নয়। মানে এমন একটা ভাব করলো যে ও একটা বিশাল লেভেলের মানুষ, ওকে ওর সাথে যদি আর পাঁচটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওর জীবনে হচ্ছে, মানে ওর কাছে হচ্ছে এক্সিস্টই করে না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার। মানে আমি মুখটা কোন দিকে লুকাবো আমি বুঝতে পারছি না, বুঝতে পেরেছো? তার কারণ কি বলতো, ও এটাই বোঝাতে চাইছে। ওই যে তোমাদের একটা গল্প শুনেছিলাম না, ইঁদুরের গল্প, দালান বাড়িতে থাকা একটা ইঁদুরের গল্প এবং নিজের রাজত্বে থাকা একটা ইঁদুরের গল্প শুনিয়েছিলাম না, সেম কেস হয়েছে ওর দ্বারা। মানে অন্যের উপরে ভর করতে করতে এমনই পরনির্ভরশীল হয়ে গেছে ও, যে ওর স্বতন্ত্র আর নেই। সেই জন্য স্বতন্ত্র ক্রিয়েটারদের ও আর দেখতে পারে না, বুঝতে পেরেছো? ওর পছন্দ না সেই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে, বা ওর কাছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে নেই, ওর চোখের মধ্যে কেউ নেই, মুখই লাগতে বলে ও চায় না। মুখ লাগবে না তো, যার অভ্যাস হয়ে গেছে ব্লগারদের পাঁচাটা, যার অভ্যাস হয়ে গেছে ব্লগারদের পিছন চেটে ওঠা, যার অভ্যাস হয়ে গেছে ভেতরের গোপন তত্ত্ব ফাঁস করে ভিডিও করার, তার কি প্রয়োজন রয়েছে অন্যান্য স্বতন্ত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখ লাগানোর? প্রয়োজন নেই তো, কারণ ওর মুখ দাঁড়াও তো ওর মুখ লাগানোর প্রয়োজন নেই তো। তার কারণ কি? তার কারণ ও মুখ লাগিয়ে পারবে না। স্বতন্ত্র এবং যাদের মেরুদণ্ড সোজা রয়েছে, তারা দালালি করে না, তাদের মুখ লেগেও পারবে না, কারণ ওটা ডিজার্ভই করে না। এইসব হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার। ও যে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের চোখে তো ডিজার্ভই করে না। ও যে নিজেকে এত ভাও দিচ্ছে, আমাদের চোখেও ডিজার্ভ করে না কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে। তার কারণ কি? আমরা না কোনোদিন পাঁচটা দালাল হতে পারবো না, পাঁচটা তাকে ধুইয়ে দিতে পারবো। মানে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, অথচ আমি যাকে ভালোবাসি সে ঘুরে ঘুরে কন্ট্রোভার্সি দিচ্ছে, আমি সেটা দেখতে পাচ্ছি না। এবং একটা প্রেগনেন্ট মহিলা যে কন্ট্রোভার্সি কিছুই দিচ্ছে না, যে শুধুমাত্র একটা লাইভ করেছে, একটা ভিডিও করছে এবং নিট অ্যান্ড ক্লিন ভিডিও করছে, সেখানে গিয়েও সব দেখতে পাচ্ছে। তাহলে এরকম পাঁচটা দালালই বলা যেতে পারে। তারা সে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চোখে পড়বে না তো, একদমই পড়বে না, একদম বাস্তব কথা বলেছে। আচ্ছা, আরেকটা কথা বলেছে, সেটা হচ্ছে ম্যান্ডির পিছন তোমরা কেউ ছাড়ছোই না, ম্যান্ডি উপযুক্ত কাজ করেছে এবং তোমরা মানে খুব সামনে তোমরা দেখতে পারবে যে ম্যান্ডি কি ধরনের কাজ করেছে এবং কি ধরনের পদক্ষেপ নিয়েছে। আমি কিচ্ছু বলবো না, করতে থাকো এরকম কথা বললো। প্রথমত কথা, ম্যান্ডির পিচ কেন ছাড়ছে না? কারণ ম্যান্ডি কন্ট্রোভার্সি কুইন, এটা তুমিও আগে বলেছিলে, আমিও জানি এবং প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার জানে ম্যান্ডি কন্ট্রোভার্সি কুইন। ম্যান্ডি কন্ট্রোভার্সিটাকে ছুড়ে দেয়। এই যে আমার যে মোবাইলে আমার মানে হোম পেজে কিন্তু কোনো সময় ম্যান্ডির 3 বছর আগেকার ভিডিও আসতো না। এখন প্রতিটা মুহূর্তে 3 বছর আগেকার যে কুকীর্তি সেগুলো উঠে আসছে এবং প্রত্যেকটা আমার কাছে আসছে, মানে সবার কাছে আছে। আমি তো ম্যান্ডিকে খুঁজে বের করে দেখতে যাইনি। মানুষ কোনো না কোনো মানুষ কাউকে ঘাটছে, কোনো না কোনো মানুষ সেগুলোকে দেখছে, সেই কারণে কিন্তু উঠে আসে। তার মানে ম্যান্ডি আবার পুরোনো কন্ট্রোভার্সিগুলোকে নিয়ে এসে আবার কন্ট্রোভার্সিতে থাকতে চাইছে, এটাও বাস্তব কথা। এবার তুমি মানবে না, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি তোমার চোখ অন্ধ হয়ে গেছে, তুমি গান্ধারীর মতন অন্ধ পট্টি পরে বসে আছো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যাদের চোখ আছে তারা তো বলবে, যাদের চোখ আছে যারা দেখতে পাচ্ছে, যারা শুনতে পাচ্ছে, তারা তো বলবে এবং শুনবে এবং মুখ দিয়ে আওয়াজও বের করবে, তাই তো? আচ্ছা, এরপরে তুমি বললে অন্য ব্লগারদের তো বলার তোমাদের ক্ষমতা নেই। হ্যাঁ, অবশ্যই রয়েছে, কিন্তু ম্যান্ডির মতো নোংরামি অন্য কোনো ব্লগার করেনি, এটাও তোমাকে মানতে হবে। ম্যান্ডি যে নোংরামিটা করে এসেছে, সেই নোংরামি অন্য কোনো ব্লগার করেনি। যদি অন্য কোনো ব্লগার এই নোংরামি করতো, আমি তো বাদে তুমি সর্বপ্রথম চিৎকার করতে। যদি দালালি খেয়ে ফেলতে তাহলে চিৎকার করতে না, কিন্তু যদি দালালি না খেতে তুমি সর্বপ্রথম সেখানে গিয়ে ইনকাম করার একটা চেষ্টা তুমিও করতে, তাই না? সেই জন্য বড় ব্লগারদের বলার ক্ষমতা আমাদের নেই এটা নয়। বড় ব্লগাররা এত নষ্টমি নোংরামি করেনি, এটা হচ্ছে মেন কথা, বুঝতে পেরেছো? আচ্ছা,
আচ্ছা, তুমি বললে যে আমরা তিনজন, মানে কে? আমরা, এই যে প্রতিটা ক্ষেত্রে আমরা 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 এবং আমরা, এই আমরা কারা? এখানে বলা হলো ওই যে আমাদের স্বর্ণ দিদি আর ম্যান্ডি এবং সে, এই তিনজনকে নাকি ধরে ধরে বলে। আচ্ছা, এই আমরা আমরা করে বলো যে বারবার করে বলো আমাদের অপমান করলি, আমাদের অপমান করলি, তার অপমান তো আরো দুজনকেও করা হয়েছে, না হলে একজন, না হলে ভিউয়ার্স, একজন না হলে ভিউয়ার্স, সেই ভিউয়ার্সও তো তোমার কমেন্ট বক্সে এসে প্রতিবাদ জানিয়ে যেতে পারতো। সেই ভিউয়ার্স বা ম্যান্ডিকেও তো অপমান করা হচ্ছে তোমাদের কথা হিসাবে, ম্যান্ডিকেও তো অপমান করা হচ্ছে, তাহলে ম্যান্ডিও তো তার চ্যানেল তো রয়েছে, তার এত বড় একটা চ্যানেল রয়েছে, সেখান থেকেও একটা প্রতিবাদমূলক একটা ভিডিও দিতে পারতো। না, দিবে না ভিডিও, একটা পোস্ট দিতে পারতো, বা তোমার কমেন্ট বক্সে এসে একটা বড় করে কমেন্ট দিতে পারতো, কিছু তো পদক্ষেপ নিত যেখান থেকে বুঝতাম ওদেরও অপমান হচ্ছে, ওরাও অপমানিত হচ্ছে। নাকি সম্পূর্ণ দালালিটা তোমাকেই দিয়ে দিয়েছে যে দিদি ভাই আমাকে এবং আমাদের স্বর্ণ দিদিকে বা আমাদের নূপুর দিদিকে যে যাই বলুক না কেন, প্রতিবাদ তোমাকেই করতে হবে, এই ড্রাইভারটা কি তুমি নিয়ে নিয়েছো? তাহলে আমার কিছু বলা নেই, কেন তোমার কথা হিসেবে তো সবাইকে অপমান করা হচ্ছে, তুমি কেন তাহলে একা উত্তর দিচ্ছ? অপমান তো সবাই হচ্ছে, তো অপমানের জবাব তো সবাই দেওয়া উচিত, মুখ তো সবার রয়েছে, ক্ষমতা তো সবার রয়েছে, কিন্তু না, তুমি একা উত্তর দিতে বসেছো, হলো। এবং তুমি বললে যে আমি তো ডাইনি, কাকে বললে? মারুকে বললে আমি তো ডাইনি, আমি তো ডাইনি, আমি তো ডাইনি। দেখো, ডাইনি কথাটা আমি কোনোদিনও উচ্চারণ করতে চাইনি এবং আজীবন কোনোদিন উচ্চারণ করবো না। ডাইনি যারা বলে তাদের মানসিকতা খারাপ। কোনো মানুষকে আমি কমপক্ষে ডাইনি আখ্যায়িত করতে পারি না, এটা আমার রুচি ছিল, আমার রুচিতে বাধে, আমি বলতে পারি না। তুমি অবশ্যই মানুষ, এবং তুমি যদি মনে করতে চাও যে আমার গর্ভে কোনো সন্তান আসেনি বলে আমি ডাইনি, এটা একদমই ভুল ধারণা পোষণ করছো, এটা আমি কোনোদিনও সমর্থন করতে পারি না। আমি একটা মানুষ হয়ে, একটা মা হয়ে, আমার মনুষ্যত্ব বোধের খাতিরে আমি বলতে পারি আমি এটাকে সমর্থন করি না। তুমি আমার নেগেটিভ ক্যারেক্টার হতেই পারো, তোমাকে আমি পছন্দ নাই করতে পারি, তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করতেই পারি আমি, কিন্তু তাই বলে আমি তোমাকে ডাইনি বলতে পারি না, বা এই কথাতে আমি সম্মতি পোষণ করতে পারি না যে তোমাকে তোমার নেই বলে তোমাকে আমি ডাইনি আখ্যায়িত করবো বা তোমার নজর অন্য কারোর কাছে গিয়ে পড়বে। এই জায়গাটাতে আমার আপত্তি রয়েছে, এই জায়গাটাতে আমি তোমাকে এই কথাগুলো বলতে পারি না। আচ্ছা, তুমি একটা কথা বলেছো, সেটা হচ্ছে যার দ্বারা চ্যানেল দাঁড় করো। দেখো, তোমরা কিছু মনে করো না, আমি কমেন্ট লিখে আমি কিন্তু পয়েন্টগুলো লিখে রেখেছি, কারণ এতগুলো পয়েন্ট মনে থাকাটা কষ্টের, এবং যেহেতু আমার একটাই কাজ না, হাজারটা কাজ রয়েছে। যাই হোক, তো কি বলেছে, সরি, ইসে বলেছে আমার মানে যার দ্বারা চ্যানেল দাঁড় করানো হলো, কার দ্বারা চ্যানেল দাঁড় করানো হলো? ম্যান্ডির দ্বারা মারুর চ্যানেল দাঁড় করানো হলো। তাই বলা হয়েছে, তুই তো ম্যান্ডির দ্বারা মারুর চ্যানেলটা দাঁড় করিয়ে নিয়েছিস, তারপরেও তাকে ডাইনি বলছিস, তাকে অলক্ষী বলছিস। প্রথমত কথা, ম্যান্ডিকে ডাইনি অলক্ষী মারু বলেনি। প্রথম কথা, মারু ওখানে একটা কথাও লেখেনি, একটা কমেন্টও কিন্তু উত্তর দেয়নি। ডাইনি বা অলক্ষী ম্যান্ডিকে বলা হয়েছে, এটা নিয়ে মারু কোনো উচ্চবাচ্য করেনি। প্রথম তোমাদের ক্লিয়ার করে দিলাম। দ্বিতীয় নম্বর, চ্যানেল দাঁড় করেছিস, আমি তো এটা বলতে পারি চ্যানেল যার যার ভাগ্যে দাঁড়ায়, তাই তো? আমরা দেখেছি ম্যান্ডি মারুর বাড়িতে যাওয়ার পরে মারু ভিডিও করতো না, মারু একদমই সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিল না। ম্যান্ডিকে দেখিয়েছি তুই কর। যাদের স্বার্থ রয়েছে, যারা চ্যানেলের জন্য ম্যান্ডিকে নিজের বাড়িতে নিয়ে গেছে, তারা কি করবে? বাড়িতে ঢোকার শুরু থেকে শেষ অবধি ভিডিও অন থাকবে, ক্যামেরা অন থাকবে এবং ভিডিও প্রতিটা মুহূর্ত বিক্রি করবে। আমরা দেখেছি শুরুর থেকেই ম্যান্ডি কিন্তু মারিয়াকে জোর করে ভিডিও করিয়েছে। মারিয়ার কিন্তু ম্যান্ডিকে নিয়ে ভিডিও করতে ইচ্ছুক ছিল না, প্রথমত কথা। তার মধ্যে লোভটা অতটা ছিল না। পরবর্তীকালে যখন ম্যান্ডিটা ভিডিওটা করে দিয়েছে এবং আস্তে আস্তে যখন ভিউজ হতে শুরু করেছে, আমরা তো দেখেছি 10,000 12,000 চ্যানেল দাঁড় করিয়ে গেছে এমনি। ও 40,000 বললো, 40,000 না 10-12,000 আমরা দেখেছি, এবং বললো যে তোর চ্যানেল তো ম্যান্ডির জন্য দাঁড়িয়েছে। দেখো, আমি আবারও বললাম, চ্যানেলে তো মুখ ম্যান্ডি দেখিয়েছে, এটা তো সত্যি কথা, কিন্তু ম্যান্ডি তো ওর চ্যানেলেও মুখ দেখেছে। ও তো বারংবার ম্যান্ডির বাড়িতে যাচ্ছে, খাচ্ছে, সমস্ত নিমন্ত্রণ আমন্ত্রণ সমস্ত কিছু চলছে, ঘোরাফেরা সমস্ত কিছু চলছে তো। তাহলে কেন ম্যান্ডির মুখ দেখে ওর চ্যানেলও দাঁড় করাতে পারিনি? কেন ম্যান্ডির মুখ দেখে ওর ব্লগিং চ্যানেলটা দাঁড়ালো না? এখানেই হচ্ছে কথা। কারণ ব্লগিং যার যার করার একটা ব্যাপার রয়েছে। মারুর মধ্যে কিছু তো রয়েছে যে দর্শকরা পছন্দ করছে, তাই তো? কিছু রয়েছে যারা দর্শকরা পছন্দ করছে, এবং এর মধ্যে এমন কিছুই নেই যেটা দেখে দর্শকরা ছুটে যাবে ব্লগিং দেখতে, তাই তো? তার মানে শুধুমাত্রই মুখ দেখালে চ্যানেল দাঁড় হয় না, চ্যানেলের জন্য খাটতে হয়, যে খাটনি, এবং চ্যানেলের জন্য কন্টেন্ট দিতে হয়, এবং তার মধ্যে মিষ্টতা ভাব রাখে। আমরা যথেষ্ট নম্র এবং ভদ্র এবং মিষ্টভাষী মারুকে দেখেছি। মারু চ্যানেলের মধ্যে
কিন্তু দর্শকদের টানার একটা ক্ষমতা রয়েছে, যে আজকে যে 63-64 হাজারের একটা চ্যানেল তৈরি করেছে মারু, এটা কিন্তু নিজের দমে। যদি কন্টেন্টের মধ্যে দম না থাকতো চ্যানেল দাঁড়াতো না। ও তো চ্যানেল মুখ দেখিয়েছে, ওর ব্লগিং চ্যানেলে কয়জন যায়? 4-5 ঘন্টায় 1,500 ভিউজ হয় না। ও তো দিনের পর দিন ম্যান্ডিকে হাওয়া দিচ্ছে ওর চ্যানেলটা দাঁড় করানোর জন্য। কজন ও ভিউজ করছে, কজন ওকে দেখতে যাচ্ছে না তো। তার মানে ওর ব্লগিং এ দম নেই। যেখানে দম নেই সেখানে কিন্তু ভিউজ হবে না। যতই তুমি বড় বড় ফিল্ম স্টারকে নিয়ে আসো না কেন, শাহরুখ সালমান সবাইকে নিয়ে আসো না কেন, তোমার চ্যানেল দাঁড়াবে না যতক্ষণ না তোমার দম থাকবে, তোমার মুখের দম থাকবে, তোমার কন্টেন্টের দম থাকবে। তার মানে মারুর কন্টেন্টের দম আছে, এবং সেই কারণে কিন্তু মারু চ্যানেলে ভিউজ হয়, মারু ভিডিওটা নিয়ে দাঁড়িয়ে গেছে, তাই তো? আচ্ছা, কমেন্ট বক্সে ওকে নাকি অনেক অনেক বাজে কথা বলা হয়েছে, অনেক নোংরা কথা বলা হয়েছে। আমি আগের দিন ভিডিও করে বলেছি, কমেন্ট বক্সে কে কমেন্ট করবে সেটা যারা কমেন্ট করবে তাদের দায়, যারা ভিডিও করবে তাদের দায় নয়। কোনো কন্টেন্ট ক্রিয়েটারের দায় নেই যে কমেন্ট বক্সে কারা কমেন্ট করবে তার দায়ভার আমি নেব। তার মানে মারু যদি কোনো ভিডিও করে থাকে এবং ভিডিওর পরিপ্রেক্ষিতে যদি কমেন্ট এসে থাকে, এবং সেটা যদি ম্যান্ডি এবং সুতোপার বিরুদ্ধে যদি ভিডিও এসে থাকে, মানে কমেন্ট এসে থাকে, তাহলে সেটা দায়ভার কিন্তু মারুর পড়ে না, সেই দায়ভারটা যে কমেন্ট করেছে তার। সেই কারণে কমেন্ট বক্সের কথা নিয়ে মারুকে মেন্টাল প্রেশার দেওয়া হচ্ছে এখানটায়, মারুর উপরে একটা চাপ সৃষ্টি করার, যাতে মারুর মানসিক স্থিতিটা বিগড়ে যায়। কারণ কমেন্ট বক্সের কমেন্টটা কিন্তু মারু করেনি, মারু বলেও নেই সেটা করো, মারুর কোনো রিয়াকশনও দেয়নি ওই কমেন্ট বক্সে। আশা করি ওই কমেন্ট বক্সের ওই কমেন্টে, তাই তো? তাহলে মারুকে কেন বারবার করে দোষারোপ করা হচ্ছে? কেন দোষারোপ করা হচ্ছে? মারুকে কেন বলা হচ্ছে যে তুই তোর কমেন্ট বক্স, এরকম তো হাজার মানুষের কমেন্ট বক্স, হাজার মানুষের। কেন এই কথাটাও ম্যান্ডিকে বলছে না? কেন ম্যান্ডি তুই প্রতিবাদ করছিস না? কেন ম্যান্ডি তুই প্রতিবাদ করছিস না? তোর কমেন্ট বক্সে এরকম অনেক নেগেটিভ কমেন্ট পড়ে রয়েছে, যেখানে তুই লাভ রিয়াক্ট দিয়েছিস, যেখানে আমাকে ঘোড়ামুখী বলা হয়েছে, তুই লাভ রিয়াক্ট দিয়েছিস, বলেছে তোকে হাটুয়া মাল দিয়েছি, তোকে হাটুয়া ব্যাগ দিয়েছি, 100 টাকার ব্যাগ কিনে 22 ভার সেরেছি, সেখানেও তুই লাভ রিয়াক্ট দিয়েছিস। আমাকে নোংরা কথা বলা হয়েছে ম্যান্ডির কমেন্ট বক্সে, সেখানেও ওকে নোংরা কথা বলার পরেও কিন্তু ও এই নিয়ে কোনো প্রশ্ন তোলেনি যে ম্যান্ডি তোর কমেন্ট বক্সে আমাকে এসে মানুষে খারাপ বলছে, সেটা করেনি। কিন্তু ও কি করেছে? ম্যান্ডির কমেন্ট বক্স তুলে এনে, ম্যান্ডির কমেন্ট বক্সটা থেকে কমেন্ট তুলে নিয়ে এসে ওর তরফ থেকে অ্যান্সার ব্যাক করেছে। তাও ম্যান্ডির উপরে দোষারোপ করেনি যে তোর কমেন্ট বক্সের দায়ভার কিন্তু তোর। কিন্তু না, ম্যান্ডির কমেন্ট বক্সে দায়ভার ম্যান্ডির নয়, অথচ মারুর কমেন্ট বক্সে দায়ভার মারুর। বুঝতে পেরেছো কোন জায়গাটা গেম খেলছে? ঠিক এই জায়গাটায় মেন্টাল স্থিতি নষ্ট করার জন্যই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ওর উপরে চাপ সৃষ্টি করার জন্য কিন্তু এই একটা পদক্ষেপ ও নিয়ে নিয়েছে। শুধু এটা যুগ্ম পদক্ষেপ, মানে এটা একা নেয়নি, ও এটা নেওয়ার জন্য প্রচুর পরিমাণে দালালি খেয়ে এটেছে। আচ্ছা, এইবার হচ্ছে সব থেকে মোস্ট হাস্যকর একটা বিষয়, এবং সব থেকে মানে জোকস অফ দ্য ইয়ার ও গতকালকের ভিডিওতে বলে গেছে। কি বলেছে? যে পম্পম তো তোকে বারবার ছেড়ে চলে যাচ্ছিল, আমি এই ডাইনি, আমি এই দিদি তোকে হোল্ড করে রেখেছিলাম, তোকে ব্রেকআপ হয়ে যাচ্ছিল, তোর ব্রেকআপ হয়ে আজকে যে তোর স্বামী সে তোকে ছেড়ে চলে যাচ্ছিল, তোদের ব্রেকআপ হয়ে যাচ্ছিল, আমি তোকে হোল্ড করে রেখেছিলাম, আমি তোকে ধরে রেখেছিলাম। এই কথাটা শুনে ভাবছি যে আমি কিভাবে হাসবো, মানে আমি কিভাবে ভাব প্রকাশ করবো আমি ঠিক বুঝতে পারছি না। প্রথমত কথা, দুজনের মধ্যে যদি প্রেমিক প্রেমিকার সম্পর্ক হয়ে থাকে, যদি সম্পর্কটা হয়ে থাকে, এবং যাদের মধ্যে যদি মনোমালিন্যটা হয়ে থাকে বা ব্রেকআপও হয়ে থাকে, তাহলে সম্পূর্ণ দুজনের ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। যদি মানসিকভাবে চলে গিয়ে থাকে তাহলে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। টান না থাকলে ফিরে আসতে পারে না। 1 নম্বর, হোল্ড করাতে কেউ ফিরে আসে না। এরকম অনেক মানুষ নিজেকে অনেকভাবে হোল্ড করেছে, প্রেমিক ফিরে আসেনি, হলো। আচ্ছা, এবার এটাকে ক্রেডিট বলতে হবে, আমি তোকে হোল্ড করেছি। আচ্ছা, যদি ওর কথাটা আমি সত্যি মনে করি, এবার ভাবো, এবার আমি যে কথাটা বলতে চলেছি, ভাবো ও কত রকমের ভাবে মিথ্যে কথা বলে, কতটা দোগলা। আচ্ছা, কদিন আগে ও বললো না, ও ভিডিওতে, শুধু কদিন আগে না, ও বারবার করে একটা কথাই বলে না, যে তোকে পম্পম টাকার জন্য বিয়ে করেছে, তোর টাকা দেখেছে, ওর তো ইনকাম করার ক্ষমতা নেই, তোকে পম্পম টাকার জন্য বিয়ে করেছে, এই কথাও বারবার করে বলে না? ও একটা নিষ্কর্মা, তোকে টাকার জন্য বিয়ে করেছে, এই কথা বলে না বারবার করে? আচ্ছা, যদি ওর কথাটা আজকে ধরেই নিলাম যে পম্পম মারুকে ছেড়ে 2বার চলে গেছিল, পম্পম ফিরে আসতো না,
ও যদি না থাকতো পম্পম ফিরে আসতো না, তাহলে পম্পম নিশ্চয়ই মারু ইনকাম করার পরেই পম্পমের সাথে ওর বিয়ে হলো। তো মারু কত টাকা ইনকাম করে তারপরে পম্পম জানে, তারপরেও কিন্তু পম্পম ওর সাথে ব্রেকআপ করেছে। মারু টাকা ইনকাম করে জানা সত্ত্বেও কিন্তু পম্পম মারুর সাথে ব্রেকআপ করেছে এবং ছেড়ে চলে গিয়েছিল। যদি সত্যি সত্যি পম্পমের টাকার লোভ হতো, যদি সত্যি সত্যি পম্পম শুধু মারুর সাথে টাকার জন্য বিয়ে করে থাকে, তাহলে ওই ছেলেটা কোনোদিনও ব্রেকআপ করে ওই টাকার মানে কি বলবো সোনার ডিম পাড়া হাঁসকে ছেড়ে যাবে না, তার পা চাটবে। কিন্তু এখানে ওর মুখের থেকে শুনলাম পম্পম দুবার ওকে ছেড়ে চলে গিয়েছিল। তার মানে পম্পমের টাকার লোভ নেই, তার মানে পম্পম মারিয়াকে টাকা দেখে বিয়ে করেনি, টাকার জন্য বিয়ে করেনি। তারপরেও ও এই কথাটা বলতে পারবে যে পম্পম তোকে টাকার জন্য বিয়ে করেছে, ও তো টাকা নেই, ও তো নিষ্কর্মা, তোর টাকা দিয়ে সংসার চালাবে বলে তোকে বিয়ে করেছে। মানে এক মুখে কত রকম কথা। যে মানুষটা জানে যে আমার বউ টাকা ইনকাম করে, আমার প্রেমিকা টাকা ইনকাম করে এবং প্রচুর টাকা ইনকাম করে, আমাকে ইনকাম করতে হবে না, আমাকে খাইয়ে পড়িয়ে রাখবে, সেই পুরুষটা কিন্তু ওই প্রেমিকাকে ছেড়ে যেতে পারবে না, তার পা চাটবে। কিন্তু এখানে ওই বলছে দুবার ছেড়ে চলে গেছিল, ওর জন্য ফিরে এসেছে। তার মানে ছেলেটার মনে লোভ নেই। তাহলে কেন বারবার করে পম্পমকে বলা হয় পম্পম নিষ্কর্মা, পম্পম টাকার জন্য বিয়ে করেছে? মানে ঠিক এক মুখে কয় রকম কথা হয়। এক মুখে একটা যুক্তিহীন যদি আমি কথা বলে থাকি, তুমি আমাদের আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যেও। একটা যুক্তিহীন যদি কমেন্ট করে থাকি, কথা বলে থাকি, আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যেও আমাকে যে মন্দি তুমি এই জায়গাটা খারাপ বলেছো, এই জায়গাটা ভুল বলেছো, একটা কমেন্ট করে যেও আমার কমেন্ট বক্সে। এটা কি সত্যি নয়? এটা কি সত্যি নয়? এটা সত্যি, এবং এটার জন্যই আজকে ওকে দোগলা বলা হয়। কারণ এক মুখে কত রকম কথা বলছে। এই যে বললো তোর বর যখন কাজে চলে যায় তুই বারবার করে ডাকিস আসো 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 আসো। আমার বর দেখ কামিয়ে খাওয়ার মতন ক্ষমতা রাখে, আজকেও বলছে আমার বর কামিয়ে খাওয়ার মতন ক্ষমতা রাখে। ভিডিওর শুরুতে যখন ভিডিও শুরু করেছিল কেন বলেছিল আমার বরে টাকার জল গরম হয় না? জল গরম হয় না মানে গ্যাস কেনারও আমার ক্ষমতা নেই, আগুন ধরানোর ক্ষমতা নেই, চাল দেওয়ারও ক্ষমতা নেই, জলে চাল দেওয়ারও ক্ষমতা নেই, মানে আমার হাজবেন্ডের টাকায় আমার সংসার চলে না। এই কথা বলে তোমাদের সিম্প্যাথি খেয়েছে, তোমাদেরকে আকর্ষিত করেছে, ইমোশনস নিয়ে খেলেছে, ইমোশনালি ব্ল্যাকমেল করেছে তো। তারপরে আজকে এসে বলছে আমার বর আমার সংসার চালানোর ক্ষমতা রাখে। তাহলে একটা মানুষ কত রকমের কথা বলতে পারে, একটা মানুষ কটা মুখ দিয়ে কথা বলতে পারে? আমাদের তো জানি একটাই মুখ, ওর কটা মুখ? ওখান দিয়ে কথা বলে ঠিক বুঝতে পারি না, কথা ওর বুঝতে পারি না। দোগলামি একেই বলে যে যখন আমার স্বার্থে যেই কথাটা আসবে আমি সেভাবে ইউজ করব। আমার স্বার্থে আমার মনে হচ্ছে আজকে আমার বরকে উঁচু করতে হবে, আমার বরকে আমি উঁচু করে দেবো। কালকে আমার বর মনে হবে আমার সাথে আমার বরকে আমি নিচু করবো, আমি আমার বরকে ধুলিস্বাদ করে দেবো, সবাইকে আমি পম্পম মাম্মাম বয় বানিয়ে দেবো। আমার হাজবেন্ডকে সবার সামনে, আমার হাজবেন্ডকে আমাকে বলেছে বলে তার চরিত্র, তার মুখের ভাষা, তার শিক্ষা দীক্ষা নিয়ে প্রশ্ন তোলার জন্য আমার ওয়াইটিতে ছেড়ে দেবো আমার হাজবেন্ডকে। আমার যেইভাবে ইউজ করা দরকার আমি ঠিক কথাগুলোকে সেইভাবে ইউজ করব। ও এটাই করে গেছে। আচ্ছা, ও বলেছে যে আমার জন্য তোর বিয়ে হয়েছে। প্রথমত কথা, বিয়ে জন্ম মৃত্যু বিয়ে ও নিজেই বলে। জন্ম মৃত্যু বিয়ে, যখন ওর গর্ভে কেউ আসে না তখন ও এই কথাটা বলে। আমি চাই, ঠাকুরের কাছে প্রার্থনা করি ওর জীবনে খুব ভালো সংবাদ আসুক, সুসংবাদ আসুক, মন থেকে চাই, মন থেকে চাই। এবং ও কথা বলে যে আমার যদি যখন আসে তখন আসবে। জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতাকে নিয়ে। তো বিধাতাই যদি ওর কপালে ওই বিয়েটা লিখে দিয়েছে, তাহলে ও কোথা থেকে ক্রেডিট নিচ্ছে যে আমি তোকে বিয়ে দিয়েছি? আচ্ছা, ভালো কথা। ওই বলে না যে বিয়ে যখন ঘটক হয়, মানে ঘটক যারা হয় না তারা এরকম হয় কিন্তু আমি ভালো বিয়ে দিয়েছি, আমার ঘটক আমি ভালো জায়গায় বিয়ে দিয়েছি, আমার ভালো জায়গায় বিয়ে, তোমার ভালো জায়গায় বিয়ে হয়েছে, আমি ভালো সম্বন্ধ খুঁজে নিয়ে দিয়েছি, মেয়ে যেরকম ভালো ছিল সেরকম ভালো, এরকম ব্যাপারটা হয়েছে। মানে দু তরফ থেকে টাকা খেয়েছে আর কি, ব্যাপারটা বুঝতে পেরেছো? এরকমই হয়েছে। যাই হোক, সেটা বাদ দিলাম। তো এরকম ব্যাপারটা ওর হয়েছে। শাড়িটা যে পরে গেছিল সেটাও বলতে হলো। মানে ওর কাছ থেকে তুমি কি নেবে সেটা পর্যন্ত গুনিয়ে হিসাব করে দেবে। ওকে তুমি কি দেবে সেটা কিন্তু কেউ ও কোনোদিনও বলবে না। ওকে কে কি দেবে সেটা কোনোদিনও বলবে না। কিন্তু ও ওর কাছ থেকে কেউ যদি নেয়, তোমার বেলা অন্নপ্রাশনে ভাত বের করে দেওয়ার মতন পরিস্থিতি হবে। শাড়ি পরেও যে বিয়ে করতে গেছিল সেটাও বললো। আচ্ছা, এই দুদিন আগেই না বললো ধর্ম নিয়ে ও ছেলে খেলা করছে, মারিয়া পম্পম ধর্ম নিয়ে ছেলে খেলা করছে। তাহলে এই দু ধর্মের মধ্যে, এই দু বিধর্মীর মানুষের বিয়ে দিয়ে তো এই দিয়েছে। তারপরেও এসে ধর্ম নিয়ে কথা বলছে, তারপরেও এসে বলছে ধর্ম নিয়ে এই ধর্ম অবমাননা করছে, ও ধর্ম অবমাননা করছে, নিজের ধর্মকে সম্মান করছে না। অথচ দু ধর্মের মধ্যে ক্ল্যাশ লাগিয়ে গন্ডগোল লাগার কারণই হচ্ছে গার্জিয়ান। মারিয়ার গার্জিয়ান ওর সাথে কথা বলে, যোগাযোগ করে, গার্জিয়ান ওর সাথে কথা বলে। অথচ যে গার্জিয়ান হয়ে বসে রয়েছে
সেই মানে গার্জিয়ানগিরি না করে পুরোপুরি চুগলিগিরি করে গেছে এখানটায়, বুঝতে পেরেছো? যাই হোক, বাদ দিলাম। আচ্ছা, ও আর একটা কথা, দুর্ধর্ষ একটা কথা বলেছে, ভিডিওটা অনেক বড় হয়েছে, দুর্ধর্ষ একটা কথা বলেছে, সেটা হচ্ছে আমি কি তোর কাছে ভিক্ষা চেতে গেছিলাম? পম যে বললো যাও সম্পর্ক ভালো হতো তাও সম্পর্ক ভালো হবে না, আমি কি তোর কাছে ভিক্ষা চেতে গেছিলাম? ক্ল্যাপ না দিয়ে পারলাম না, ক্ল্যাপ না দিয়ে পারলাম না। তার কারণ কি বলতো? তো ওদের বাড়িতে পৌঁছেছিল কি? মারিয়া কি ওদের বাড়িতে এসেছিল? না মারিয়ার বাড়িতে ও পৌঁছেছিল? মারিয়াকে ওকে কল করেছিল? না মারিয়াকে ও বারবার করে কল করেছিল? ড্রাই ফ্রুট কি মারিয়া নিয়ে যেতে বলেছিল, নাকি ও বারবার করে আমাদের সামনে এসে বলেছিল ভেবেছিলাম ড্রাই ফ্রুট নিয়ে যাব, ভেবেছিলাম? মানে ওই তো বারবার যেতে যেতে মারিয়ার সাথে কথা বলতে চেয়েছিল। আবার বলছে আমি কি চেয়েছিলাম? হ্যাঁ তুই তো চেয়েছিলিস, তুই নিজের ভিডিওতে এসে বলেছিস তুই চেয়েছিলিস মারিয়ার সাথে সম্পর্ক ঠিক করতে, মারিয়াকে নাকি তুই অন্তর থেকে ভালোবাসিস, সেটা তুই চেয়েছিলিস। আবার আজকে এসে মুখটা ঘুরে ফেললি যে বললি আমি কি চেয়েছিলাম? আর যেই মানুষটা অপমানিত হচ্ছে সেই মানুষটা কেন যাস দ্বারা অপমানিত হচ্ছে তার কাছে পৌঁছে যাবে? কেন তার বাড়িতে পৌঁছে যাবে? ভালোবাসার খাতিরে? অপমান, আমার সেলফ রেসপেক্ট এতটাই আমার নিচে নেমে গেছে, আমার ভালোবাসাটা এত জাগুর হয়ে গেছে যে আমি আমার অস্তিত্বটাকে বিলীন করে আমি আমার ভালোবাসার খাতিরে সেই মানুষটার কাছে পৌঁছে যাব। এই কথাটা ও বলবি এবং আমি এটা বিশ্বাস করব এবং তোমরা এটা বিশ্বাস করবে। মারিয়া আসেনি, ভিক্ষা চাইতে তুমি গিয়েছিলে, ভিক্ষা চাইতে তোমাকে পাঠানো হয়েছিল। কন্টেন্টের জন্য মারিয়া পাত্তা দেয়নি বলে আজকে মারিয়া তোমার চোখে খারাপ। মারিয়া তো পাত্তা দেয়নি বলে, ভিক্ষা তুমি চেতে গিয়েছিলে, মারিয়া চাইনি। হ্যাঁ তুমি ভিক্ষা চেতে গিয়েছিলে সম্পর্ক ভালো করার জন্য, ভালোবাসার দোহাই দিয়ে। এই কথা তোমাকে মনে রাখতে হবে। তোমার হাজবেন্ডও নাকি তুমি জানাওনি, এতই নাকি তোমার মনে পড়েছিল, বুকে হুড়ু 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 করছিল, তার জন্য ভিক্ষা তুমি চেতে গিয়েছিলে। পম ঠিক বলেছে, তুমি ওদের পা ধরে নাচছাড়ার চেষ্টা করেছিলে, তার কারণ তুমি কন্টেন্ট নিতে গিয়েছিলে ওখানটায়, কন্টেন্ট পাওনি বলে আজকে এত রোষ। আর একটা কথা বলে তো বন্ধুরা, গডনগর কি ওর একার? গডনগর কি ওর একার? নিশ্চয়ই না। আমার মনে করে আমি ওয়েস্ট বেঙ্গলের কোনো একটা জায়গায় থাকি, আচ্ছা আমি তো নর্থে থাকি, তো মনে করে নর্থের কোনো একটা ডিস্ট্রিক্টে থাকি, দার্জিলিং ডিস্ট্রিক্টে থাকি আমি। তো দার্জিলিং ডিস্ট্রিক্টের যে যদি বলে ওই দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে নিয়ে আয়, বা আমার জায়গা যে জায়গা থাকি সেখান থেকে বলি অমুক জায়গা থেকে তুই কাজের লোক পাবি, সেখান থেকে কাজের লোক নিয়ে আয়, তাহলে কি আমি সেই জায়গাতে আমাকে ধরে নেব? ওই তুই আমাকে বলছিস, আমি সেটা ধরবো না তো। কেন? আমার নিজের একটা জায়গা আছে, আমার নিজের একটা দম রয়েছে, আমার সেলফ রেসপেক্ট রয়েছে, আমার একটা অস্তিত্ব রয়েছে, বা বলতে পারি আমি নিজেকে অতটাও ছোট মনে করি না। যদি কেউ কাজের লোক খোঁজে এবং আমার জায়গার নাম করে সেখানে আমি আমাকে বসিয়ে নেব, তাহলে ভাবতে পারছো ও নিজেকেই কতটা ছোট মনে করে, ওর নিজের মানসিকতা কতটা ছোট। যদি বলেছে গডনগর থেকে কাজের লোক খুঁজে নিয়ে আয়, মারিয়াকে যদি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে থাকে যে খুঁজে নিয়ে আয়, তাহলে কি ওকে বলেছে আনার কথা? ওকে আনার কথা বলেছে না। গডনগর তো ওর একার নয়, গডনগর কি কাজের লোক থাকে না? নিশ্চয়ই গডনগরেও কাজের লোক থাকে, ওদের বাড়িতে যে কাজ করে গডনগরে কি থাকে না? ওরাও তো গডনগরে থাকে। এরকম গডনগর থেকে প্রচুর কাজের লোক পাওয়া যায়, যে কোনো গডনগর তো ওদের থেকে সামনে, উল্টোরগান থেকে তো সামনে। তা গডনগর থেকে যদি কাজের লোক নিয়ে আসতে বলে, তাহলে ও কেন গায়ে মাখছে কথাটা? তাহলে কি ও সেই জায়গাটাকে নিজেকে তৈরি করেছে, সেই জায়গাটাকে নিজেকে বসিয়েছে, বা ও নিজেকে কি এতটাই ছোট মনে করে যে কাউকে বলা গডনগর থেকে কাজের লোক মানে কি আমাকে নিয়ে আমার কথা বলছে? তাহলে আমি কেন এত ছোট মানসিকতা রাখবো যে যার ইচ্ছা তাকে বলুক? আমার কি, আমাকে বলেছে নাকি? আমি কি ওই জায়গায় থাকি বলে কি সব দায় ভরা আমার নাকি? আমারই সমস্ত কিছু নাকি? আমার বাপের সম্পত্তি নাকি গডনগরটা? আমি একাই বিরাজ করি নাকি? আমি ওখানকার মহারানী নাকি? প্রচুর লোক রয়েছে, কাকে না কাকে বলেছে, আমি কেন গায়ে মাখবো? তার মানে ওর মানসিকতা ছোট, ও ওই জায়গাটা তৈরি করতে পারেনি, ওর মানসিকতা ওরকম জায়গায় রয়েছে। যদি কেউ কাউকে বলে ও নিজেকে ধরে নিয়েছে হলো। এবং শেষে একটা কথা বলি, আমার মোটামুটি পয়েন্ট সব শেষ হয়ে গেছে, দেখে নিলাম একটুখানি। শেষে একটা কথা বলি, মারিয়া এখন কেন খাবার দেখাচ্ছে না? এই যে ফল ফুল খাবার এগুলো কেন দেখাচ্ছে না? তার মানে পম কিনে খাওয়াচ্ছে না। আমি আগেও বলেছি, এখনো আবারও বলছি তোমাদেরকে, যে মারিয়া খাবার দেখাচ্ছে না, তার কারণ মারিয়া বলে দিয়েছে যে আমি এখন থেকে আর কোনো খাবার দেখাবো না। এই কথাটা ও শুনেনি, জানেনি, বুঝিনি, সেই কারণে দেখো আর বেশি বড় আমি ভিডিওটা করতে চাচ্ছি না। জানি না কতটুকু তোমরা এতক্ষণ ভিডিওটা দেখতে পারবে কিনা, বা এতটা সময় ধরে আমার ভিডিও দেখবে কিনা। তো চলো, তার এখনই ভিডিওটা রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।